This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। আর ঠোঁটকাটা স্পেশাল মানেই বেশ কিছু ঘটনা আর একটু স্পেসিফিক্যালি দেখানো, আর একটু বড় করে ঘটনা। নানা ঘটনা ঘটে, নানা প্রান্ত থেকে শুনতে পাওয়া যায় ছোট ঘটনা, সামান্য ঘটনা, কিন্তু আমরা সব ঘটনা আপনাদের সামনে তুলে ধরি না। সব ঘটনা ছোট নয়। আমি পিসিআরকে বলবো একটু বিগ বলে এখনো পর্যন্ত সব থেকে বড় বড় ইভেন্টগুলো এক এক করে আসুন দেখি। প্রথম, বাঙালির আবেগের শান তৃণমূলের, এবং যে সময় দাঁড়িয়ে এই বাঙালি আবেগের শান, সেখানে নিশ্চয়ই মনে করানোর দরকার নেই 26-এ নক 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 দোরগড়ায় নির্বাচন। নেক্সট, 16ই জুলাই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন তার দুদিন বাদেই এ শহরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, তার আগে সিগনিফিক্যান্ট। নেক্সট, কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল তার, এবং সেই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে 21শে জুলাইয়ের বেশ কিছু বার্তাও হয়তো এই মিছিল থেকে এগিয়ে যাবে, সেদিকে আমাদের নজর থাকবে। নেক্সট, বিহার ভোটের পরেই বাংলায় ঘাঁটি কি অমিত শাহর, সে প্রশ্ন এক্ষেত্রে অত্যন্ত জরুরি। নেক্সট, পিসিআর বাড়ি ভাড়া করে বাংলায় থাকতে পারেন তিনি, প্রচারের কাজে তিনি বেশ কিছু বিষয় খুঁটিয়ে দেখবেন। নেক্সট, রণকৌশল রূপায়ণ বাংলায় থেকেই শাহ গোটা বিষয়টা পর্যবেক্ষণ করবেন, প্রয়োজনে ইমপ্লিমেন্টেশন প্রয়োগ। নেক্সট, বাংলা ভাসছে, কেন্দ্রকে সেচমন্ত্রী মানস ভূঁইয়া দুষলেন। নেক্সট, কেন্দ্রের গাফিলতিতেই বাংলা স্যান্ডউইচ, এমনটা বলছেন কে? সেচমন্ত্রী মানস ভূঁইয়া। নেক্সট, প্লাবিত বাংলায় আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা, হাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা ইতিমধ্যে এসে গিয়েছে। নেক্সট, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের 7টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। ফলে ঠোঁটকাটা স্পেশাল আমি শুরু করলাম এই মুহূর্তের 10টা গুরুত্বপূর্ণ খবর উইথ লেটেস্ট আপডেট দিয়ে। শুরুতেই বললাম, যে কোনো ঘটনা, সে যেই ছোট ঘটনা বলুক না কেন, ঠোঁটকাটা সেই ঘটনার মধ্যে কি আছে বড় করে দেখাচ্ছিলাম। এবার শুরু করছি একটা কোট আনকোট ছোট ঘটনা দিয়ে। মন্ত্রী মানস ভূঁইয়ার সবংয়ের তৃণমূল কংগ্রেস নেতা, পঞ্চায়েত সমিতির যিনি পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র, তিনি যখন বলছেন তখন আলবাত হয়তো ছোট ঘটনা। আসুন শুনি, তারপর দেখব। হচ্ছে যে মৃত্যু তো কোনোভাবেই কাউকে কেউ যার যেভাবে মৃত্যু আছে সেটাকে আটকে রাখা যেতে পারে না। আমাদের সবং ব্লকে পথশ্রী 2, পথশ্রী 3-তে যে ধরনের রাস্তা তৈরি হয়েছে, এটা একটা দৃষ্টান্তমূলক। এবার তার মধ্যে থেকেও কোথাও একটা আপনারা ছোট কোথাও কিছু দেখিয়েছেন, এর প্রতিবার 100% রাস্তা আমরা হয়তো করতে পারিনি, কিন্তু 90% হয়েছে। শুনলেন, আত্মহত্যার চেষ্টা করে ক্লাস 10-এর এক ছাত্রী। বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ভেমুয়া পঞ্চায়েতের বসন্তপুর বলে একটা এলাকা আছে, সেখানে বাড়ির লোক যখন তাকে দড়ি কেটে ঝুলন্ত মেয়েটাকে উদ্ধার করেন, তার শরীরে তখনও প্রাণ ছিল, কিন্তু বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি। পরিবারের লোক বাধ্য হয়ে বছর 16 মেয়েটিকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দোলনায় চাপিয়ে নিয়ে যেতে বাধ্য হন। তারপর অ্যাম্বুলেন্স সবং হাসপাতালে, ততক্ষণে আর প্রাণ নেই তার শরীরে। ডাক্তাররা জানিয়ে দেন দেরি হয়ে গেছে, একটু আগে হলে বাঁচানো যায়। আমরা দলাই করে নিয়ে গেছি, মারুতি অ্যাম্বুলেন্সে তুলেছি, এবং বড় রাস্তাও খারাপের জন্য অ্যাম্বুলেন্স চালাতে পারে না জোরে, ওখানেও দেরি। রাস্তাটা আজকে আমাদের ধরুন এ রাস্তা প্রায় 10 বছর হয়নি। আমাদের যে কোনো রুগীর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, রাস্তার খারাপের জন্য আমাদের দেরি হয়, পৌঁছাতে গেলে রুগীর পরিস্থিতি খারাপ জায়গায় চলে যায়। মন্ত্রী মানস ভূঁইয়াকে প্রশ্ন করতে চাই যে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন যে আপনারা যেটা করছেন, মানুষের সঙ্গে যেই ব্যবহার করছেন, মানুষকে যেভাবে ঠকাচ্ছেন, এটা কি আপনারা ঠিক করছেন? পথশ্রী 2, পথশ্রী 3-তে যে ধরনের রাস্তা তৈরি হয়েছে, এটা একটা দৃষ্টান্তমূলক। এবার তার মধ্যে থেকেও কোথাও একটা আপনারা ছোট কোথাও কিছু দেখিয়েছেন। ছোট ঘটনা দেখুন, আমার পেছনে লেখা আছে আরও একটা ছোট ঘটনা দেখাবো। এরকম আরও একটা ছোট ঘটনা। গত মাসের 30 তারিখ সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ছড়িয়ে পড়ে। দাসপুরের
1 নম্বর ব্লকের নারাজোল পঞ্চায়েতের বাছড়াকুন্ডু গ্রাম, সেখানে এক যুবক বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন, কিন্তু রাস্তার হাল দেখে গ্রাম থেকে রাজ্য সড়কে আনতে কোনো গাড়ি রাজি হচ্ছিল না। কি করে গাড়ি যাবে সেখানে? অগত্যা ডুলিতে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। বৃষ্টির হাত থেকে রোগীকে বাঁচাতে ডুলিটি পলিথিনে পুরে নিয়ে যাওয়া হয়। দেখুন সেই ছবি। ছোট ঘটনা। গত বছরের অক্টোবর মাসে আরেকটা ছোট ঘটনা, সেখানে আরও একটা ছবি সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ছবি, পরপর দেখাবো আপনাদের ছোট ঘটনা। মালদার হবিপুর ব্লকের মেস্তরপাড়া গ্রামের বাসিন্দারা জানিয়েছিলেন রাস্তা খারাপ, তাই কোনো গাড়ি ঘোড়া গ্রামে ঢোকে না। গ্রামের বাসিন্দা কানু হেমব্রমের অসহ্য পেটে যন্ত্রণা শুরু হতে উপায় না দেখে এভাবেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। কি বলবেন আপনারা এই ছবি দেখে? একমত আপনারা এই বক্তব্যের সঙ্গে যারা বলছে ছোট ঘটনা? আরও একটা এই রকম কোট আনকোট ছোট ঘটনার ছবি দেখাবো। বৃষ্টিতে রাস্তায় জল, রাস্তা খারাপ, নিকাশি খারাপ, তাই অন্য বছরের মতো 24 অক্টোবর মাসেও সদ্য সন্তানের জন্ম দেওয়া এই মহিলাকে এভাবে টিউবে চাপিয়ে নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে। ছবিটা ডেবরা ব্লকের 5/1 অঞ্চলের বড়াগড় এলাকার। পরপর ঘটে গিয়েছে বছরের পর বছর। হ্যাঁ, এই ছোট ঘটনাগুলো কেউ বড় করে দেখেননি। স্ট্রেঞ্জ না? 2023 নভেম্বর মাসের এই ছোট্ট ঘটনা নিয়ে অবশ্য হইচই কিছুটা হয়েছিল, সেটা দেখাই এবার। মালদার বামনগোলা থানার মালভাঙা গ্রামের অসুস্থ তরুণীকে খাটিয়ায় চাপিয়ে হাসপাতালের পথে রওনা দিতে বাধ্য হয়েছিলেন তার পরিবারের লোকজন। দেখুন ছোট্ট ঘটনা, কারণ গ্রামের রাস্তা এত ভালো, সেখানে গাড়ি ঘোড়া ঢোকে না। রাস্তাতেই ওই তরুণী মারা যান। মৃত্যু কি কারোর আর হাতে থাকে বলুন? তাই পরপর আপনাদের তাদের বলা, তাদের ডাকিয়ে দেওয়া ছোট ঘটনাগুলো বড় করে দেখালাম। তো ঘটনা হচ্ছে যে মৃত্যু তো কোনোভাবেই কাউকে কেউ যার যেভাবে মৃত্যু আছে সেটাকে আটকে রাখা যেতে পারে না। সাধারণ মানুষের অসুবিধা কি জানেন? তারা কোনটা যে ছোট, কোনটা যে বড়, কোনটা যে মাঝারি বুঝতে পারেন না। হ্যাঁ, তাদেরকে তো ওই ঝক্কি, ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তাই রাস্তা খারাপ থাকলে তারা বারবার বলার পর যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তারা তখন প্রতিবাদ করেন, একটু গর্জে ওঠেন। 60 বছরের পুরনো ব্রিজ রোজ দুলে দুলে উঠছে, রোজ। সেখানে গুজরাতের সেতু দুর্ঘটনার কথা ভেবে তারা আঁতকে উঠছেন। আসুন এই ছোট ঘটনাকে একটু আমরা বড় করে দেখি। আসুন। দেখলে মনে হবে জমিতে ধান রুইছেন কৃষক। বিলকুল ভুল। হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের বাইনাড়া গ্রামের রাস্তা এতটাই খারাপ যে গ্রামের মানুষ কাদা রাস্তায় ধান গাছ লাগিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তার দাবিতে। রাস্তায় আমরা হাঁটে চলতে পারি না, বাচ্চাদের যেতে পারে না, স্কুলে বাসালে খিচুড়ি আনতে যেতে পারি না আমরা। তারপর আমাদের এখানে ডেলিভারি রুগী আছে, তারা তো হসপিটালে যেতে পারে না, তাদের হেল্লায় করে নিয়ে যেতে হয়। আমফান থেকে এই রাস্তা আমাদের খারাপ, আমরা হাঁটাচলা করতে পারি না, আমরা বাজার ঘাটে যেতে পারি না, বাচ্চারা স্কুল যেতে পারি না। একটা অসুস্থ মানুষকে নিতে গেলে খুবই অসুবিধা, তাদেরকে ঘাড়ে করে কিংবা দোলায় করে নিয়ে যেতে হয়। স্কুলে যেতে যেতে প্রায় দিন পড়ে যাই। আমরা আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে, নাহলে আমরা প্রতিদিন পড়ে যাই, আমরা স্কুলে যেতে পারি না। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার সঙ্গে হুগলি ও বর্ধমানের যোগাযোগকারী একমাত্র সেতু আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতু। সেতু দুর্বল, সেতুর মুখে বোর্ড ঝুলছে, কিন্তু দিব্যি চলছে ওভারলোডের ট্রাক। দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ শহর হচ্ছে আরামবাগ, আর এই আরামবাগ শহরের পাশ দিয়েই দ্বারকেশ্বর নদী প্রবাহিত। দ্বারকেশ্বর নদীর উপরেই একমাত্র সেতু রামকৃষ্ণ সেতু, যার উপর দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় 4টি জেলার মানুষ যাতায়াত করে। ব্রিজের অবস্থা খুবই খারাপ, এখানে সেখানে রড বেরিয়ে গেছে। এই সেতুর রড বেরিয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি রড বেরিয়ে গিয়েছে সেতুর। ওভারলোড মানে সবসময় তো গাড়ি আছে, বালি গাড়ি, লরি গাড়ি, দেখুন না সবসময় গাড়ি ভর্তি, সবসময় গাড়ি আছে। ব্রিজটার অবস্থা খুবই খারাপ, ভেঙে পড়ে যাবে যা অবস্থা। ব্রিজটা কাঁপছে নানা রকম ভাবে, মানে ব্রিজের অবস্থা খুবই খারাপ, কাঁপছে, পড়ে যাবে যা অবস্থা ব্রিজ, এমন অবস্থা। হ্যাঁ, রড ফড বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। তো 60 বছর হয়ে গেছে, এরকম ব্রিজ কতদিন রিপেয়ারিং আপনাদের হচ্ছে না? এখানে পাশেই হচ্ছে পৌরসভা আছে, প্রশাসনের কোনো রকম হচ্ছে হেলদোল নেই। আমাদের অবস্থা সেই রকম, মরে গেলে আমিই যাবো, আর কেউ যাবে না সঙ্গে। আর মরে গেলি ডেড বডি হলে বলবে সরিয়ে নে, তখন আর আমার নাম থাকবে না, তখন বলবে ডেড বডি সরিয়ে নে। মানুষের মনে একটাই ছবি তারা দেখেছে, গুজরাটের ভয়াবহ সেতুর দুর্ঘটনা।
এরকম ভাবে চললে কোনোদিন আমরা বাড়ি ফিরতে পারবো না, পুরো গাড়ি পুরো সমেত নদীতে পড়ে যাব। পশ্চিমবাংলাটা পরপর হচ্ছে গুজরাটের দিকেই হচ্ছে আগাচ্ছে। গুজরাটের মতো ভেঙে না পড়ে গেলে হয়। শুনলেন তাদের কথা? কি আতঙ্কের মধ্যে দিন কাটালে একজন মানুষ বলতে পারেন মরে গেলে তো আমি মৃতদেহ হয়ে যাব, তখন আমার নাম থাকবে না। ছি, এরকম ছোট ঘটনা নিয়ে উতলা হওয়া পাবলিককে কি বলে? তাদের বলে দুষ্কৃতী। অনেকেই ঘাবড়ে গেলেন, তাই না? না, আমি বলছি না, আপনাদের স্মরণে নিশ্চয়ই আছে খোদ মুখ্যমন্ত্রী বলছিলেন তুই তো মারপিট করিস আর বোম বাঁধিস। আসুন আর একটু স্মরণ করি। বল ক্যানিং। প্রণাম দিদি, আমার এখানে খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু দিদি একটা আপনি বাস দিয়েছেন, কিন্তু একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল? কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি। মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা? সমস্যাই নাই দিদি। জাহাঙ্গীর তো মানিক ভাইকে মারাকে জাহাঙ্গীর ও তো কেসের অর্ডার, কোর্টের অর্ডার আছে, ঠিক আছে, দেখে নেবে। ঠিক আছে। শুনলেন, যিনি বোম বাঁধেন বলেছিলেন মুখ্যমন্ত্রী, তিনি এমএলএ, তিনি পান জেড ক্যাটাগরির নিরাপত্তা। আর রাস্তা খারাপ থাকায় যারা এমএলএ কে ঘিরে বিক্ষোভ দেখান তাদের হকের দাবিতে, তাদেরকেও কি বলা হয়, কি বলে দেখে দেওয়া হয়? দুষ্কৃতী বলে। কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতী বলবো। আর কি বলি বলুন তো, ফারাক্কার এমএলএ যখন বলেছেন তখন অনেকেই ভাবছেন যে ওরা আলবাত দুষ্কৃতী। দেখুন ফারাক্কার কেন্দুয়া রাস্তার হাল আপনাদের দেখাবো, সেই ছবিটা আমি পিসিআরকে চালাতে বলবো। দেখুন সেই ছবিটা একবার। এই রাস্তা দিয়ে গ্রামের লোক কত আরামে যাতায়াত করতে পারেন বুঝতেই পারছেন আপনারা। গতকাল রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ট্রাক্টর উল্টে যায়, চাপা পড়ে 7 বছরের একটা বাচ্চা মেয়ে। বুঝতে পারছেন কি অবস্থা তাদের? আবার দেখাই অন্য ছবি। ওখানে যেতে গ্রামের লোকের বিক্ষোভের মুখে পড়তে হয় ফারাক্কার এমএলএ মনিরুল ইসলামকে। যারা এমএলএ কে ঘিরে বিক্ষোভ দেখান তারা সুস্থ সাধারণ মানুষ হতে পারে? হ্যাঁ, কিছুতেই হতে পারে না। তাই এমএলএর চোখকে ফাঁকি দেওয়ার উপায় তাদের নেই। কেন বলছি শুনুন, বুঝতে পারবেন। কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতী বলবো। আর মদ্যপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলা কংগ্রেস সিপিএম এর মানুষ। এরা বিধায়ক রূপে কোনো রকম সম্মান পান না, তো স্বাভাবিকভাবে বিধায়কদের সামনে বিক্ষোভই হবে। তাও ভাগ্য ভালো যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো জুতো থেকে ইট পাটকেল কিল চর এগুলো খাননি। আমার সৎ সাহস আছে বলেই আমি কিন্তু ওখানে গিয়েছি। এখন মানুষের দাবি করতে গেলে দুষ্কৃতী বলে নিজেদের ব্যর্থতা, নিজেদের অক্ষমতা, নিজেদের অসততা ঢাকার চেষ্টা করার মধ্য দিয়ে মহৎ কাজ কিছু হবে না। আমি যারা বিক্ষোভকারী তাদেরকে পূর্ণ সমর্থন করছি। সকলকে নিয়ে চলতে হবে, যারা দূরে আছেন আনতে হবে। তো আমি শুনলাম যে আমাদের জেলা সভাপতি কিছু কিছু ক্ষেত্রে বলছে যে মিটিংটায় যাবে না, আমাকে বলে নাই। সবসময় তৃণমূলের জন্য লড়াই করছে, তাদেরকে বিভিন্নভাবে প্রত্যাখ্যাত করার চেষ্টা করছে বিধায়ক মারণ বিশ্বাস। কতগুলো টোটো চলছে, 20,000 টোটো চলছে। আমাদের কিছু নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে ভালো করে পকেট গুছুচ্ছে। মাথার উপরে বসে বাইরে থেকে যা বলে দেয় তাই করতে হয়, আর সেটা মানব না। আগামী দিনে সেটা কোনো মতেই মানব না। অবৈধ নির্মাণ করা চলবে না, সরকারি জায়গা দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। অনেককে বলছি যারা এসব করেন একটু লাগাম দিন, আগামী ভোট পর্যন্ত 26 পর্যন্ত। সামনে 21, সামনে 26। 21-এর প্রস্তুতি সভায় শাসকের মুখর নেতা কুণাল ঘোষ দলের ঐক্যের কথা বলছেন। নবীন প্রবীণ দ্বন্দ্ব নয়, প্রবীণদের কাছে টেনে নিতে বলছেন তিনি। দলের সুপ্রিমো সেটা বলেন, দলে নবীন চাই কিন্তু প্রবীণকে ভুললে হবে না। পুরনো চাল ভাতে বাড়ে। কিন্তু তৃণমূলে ঐক্য এটা অনেকটা ওই সোনার পাথর বাটির মতো শুনতে লাগে না? তৃণমূলই যে তৃণমূলকে মারছে এটা কিন্তু শুধু বিজেপি বলছে না। হ্যাঁ, এটা শুধু বিজেপি বলছে না, শাসক শিবির থেকেও কিন্তু কেউ কেউ এটা বলছেন যে তৃণমূলই তৃণমূলকে মারছে।
মুর্শিদাবাদের সাগরদিঘির ব্লক সভাপতি মেহবুব আলম বলছেন, সাগরদিঘিকে দ্বিতীয় ভাঙড় বানানোর চেষ্টা চলছে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের নাম করে তিনি বলছেন দলেরই মঞ্চ থেকে, 21-এর প্রস্তুতি মঞ্চ থেকে তিনি কথা বলছেন দলেরই এক সদস্যের বিরুদ্ধে, তাকে উদ্দেশ্য করে। আমি বাধ্য হয়ে বলছি, আমি জানি না কতদিন দলে থাকবো, কারণ যেরকম ভাবে এই সাগরদিঘির পরিকল্পনা ভাবে চক্রান্ত ভাবে করছে, দ্বিতীয় ভাঙড় করার চেষ্টা করছে। আমরা চাই না কোনো মায়ের কোল ভরে কাটতে, আমরা চাই না কোনো ভাই নষ্ট হতে, আমরা চাই না কোনো বাবার সন্তান হারা হতে, আমরা চাই না কোনো অশান্তি। কেন বাইরন বিশ্বাস বিধায়ক, কেন সাগরদিঘিতে ওইভাবে পরিকল্পনা ভাবে আমাদের কর্মীদেরকে, যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তৃণমূলের জন্য পরিশ্রম করছে, রাত্রের ঘুম দিনের কষ্ট সব সময় তৃণমূলের জন্য লড়াই করছে, তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে বিধায়ক বাইরন বিশ্বাস। একেবারে চোখা আক্রমণ, নিজের ব্যবসা বাঁচাতে তৃণমূল কংগ্রেসে এসেছেন বলছেন বাইরন বিশ্বাস। সাগরদিঘির মানুষের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে। আদি তৃণমূলের আদিদের প্রত্যাখ্যান করছেন বাইরন বিশ্বাস। তৃণমূলে 90-দের দাপটে যদি আদিরা কলকে না পায়, ক্ষোভের এই বিস্ফোরণ কিন্তু সেক্ষেত্রে খুব স্বাভাবিক হয়, প্রকট হয়ে ওঠে। এদিকে আরেক নেতা তিনিও ফুঁসছেন, কৃষ্ণদাস তার নাম, তৃণমূলের SC ST OBC সেলের জলপাইগুড়ির সভাপতি। তিনি বলছেন কি, স্বচ্ছ নেতা ছাড়া 26-এর ভোটে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। তৃণমূলের কি তাহলে আত্মশুদ্ধি চলছে? দেখুন, বিরোধীরা এরকম বলেন, এটা আমরা প্রায়শই শুনি, কিন্তু দলেরই কেউ দলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সেটা কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে বিড়ম্বনার কারণ হয়, সেটার ঠোঁট কাটার আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কৃষ্ণদাসের টার্গেট কে, এ প্রশ্নটা আমি করতে পারি। শুনলাম যে আমাদের জেলা সভাপতি কিছু ক্ষেত্রে বলছে যে মিটিংটায় যাবা না, আমাকে বলে নাই, কিন্তু আমি দুইবার তাকে কিছু না বলে হোয়াটসঅ্যাপে জানাই, হোয়াটসঅ্যাপে চিঠি করি, বলি, এবং আমি আইপ্যাক থেকে শুরু করে কলকাতার সব জায়গায় আমি জানাইছি। তারা কেন আসলো না তাদের ব্যাপার, তবে আমি মনে করি একটা জিনিস, আসলে বুদ্ধিমানের কাজ হতো, কারণ যেখানে সাধারণ মানুষ আছে সেখানে নেতার উপস্থিতি অবশ্যই দরকার। শুনলেন জেলা সভানেত্রী মহুয়া গোপী, তার টার্গেট কি? কৃষ্ণদাসের গোসার কারণ আশা করি আপনারা অনেকেই বুঝতে পারবেন। তৃণমূলের SC ST সেলের তরফে তিনি শহরে সভা মিছিল করছেন, অথচ জেলা নেতৃত্বের কেউ সেই সভায় যোগ দেননি। জেলা সভানেত্রী নাকি তাদেরকে বারণ করেছেন। কৃষ্ণর অভিযোগ এমনটাই। ওই সভামঞ্চ থেকে মহুয়া গোপকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি, দম থাকলে পাল্টা সভা করে দেখান, কার সভায় কত লোক হলো প্রমাণ হয়ে যাবে। ভাবুন, দলের মধ্যে এ ধরনের প্রতিযোগিতা, ইফ ইট ইজ কনসিডার টু বি আ হেলদি কম্পিটিশন, যদি এটাকে মানে হেলদি প্রতিযোগিতা, স্বাস্থ্যকর প্রতিযোগিতা ধরা হয়, তাহলে ভালো। স্বাস্থ্যকর যে কোনো জিনিস ভালো, পরিবেশ হোক বা প্রতিবেশ, তাতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পায়, স্ট্রং হয়। কিন্তু কৃষ্ণদাস জেলা নেতৃত্বের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন, সেটা কিন্তু প্রতিযোগিতা বলে ভুল করলে চলবে না। সিম্পল, সেটা হচ্ছে কোন দল, গোষ্ঠী সংঘাত। শাসকের এই কোন দল বর্ধমানেও রয়েছে। এবার সেটা বলি, 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে তৃণমূলের এই কোন দল প্রকাশ্যে চলে আসে। বর্ধমানের পুরপ্রধান পরেশচন্দ্র সরকারকে সরাসরি নিশানা করেছেন দুই শাসক নেতা। আসুন শুনি। সেদিন বোঝানো হয়েছিল লস্কর দিঘি, এখন বোঝানো হচ্ছে ঢল দিঘি। 15 বিঘে ঢল দিঘি, 10 বিঘে বুঝিয়ে ফ্ল্যাট হয়ে গেছে, আছে মোটে আর 5 বিঘে। এগুলো আলোচনা পুরসভার ভিতরে হয় না। কতগুলো টোটো চলছে, 20,000 টোটো চলছে। আমাদের কিছু নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে ভালো করে পকেট গুছুচ্ছেন। একজন মাথার উপরে বসে বাইরে থেকে যা বলে দেয় তাই করতে হয়। পৌর নির্বাচন কিভাবে হয় জানেন তো? ছপাচপ, এটা বাদ দিন। মানুষ কিন্তু এই 28টা ওয়ার্ড থেকে আমাদের সরিয়ে দিয়েছে। 35টা ওয়ার্ডের রাস্তা চিহ্নিতকরণ করে সমানভাবে বন্টন করে 35টা ওয়ার্ডের রাস্তা বেছে করা যেত, উচিত ছিল, তাই তো? এটাই তো উচিত ছিল, কিন্তু পুরসভা তা করেনি। পুরসভায় এগুলো আলোচনা হয় না। একজন মাথার উপরে বসে বাইরে
মহারাজ সাধু হলে আজ। ঘুরিয়ে দলেরই লোক বর্ধমানের পুরপ্রধানকে সেই বার্তা তৃণমূলের এই দুই নেতা কি দিতে চাইলেন? বর্ধমানের এই পুরপ্রধান গুনে গুনে 8 দিন আগে কি বলেছিলেন আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে, আরো একবার শোনাই। মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধ নির্মাণ করা চলবে না, সরকারি জায়গা দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। আপনারা সকলে ভালো, সবাই দলের সম্পদ, কিন্তু আমি সম্পদ অনেককে বলছি যারা এসব করেন একটু লাগাম দিন, আগামী ভোট পর্যন্ত 26 পর্যন্ত। 26-এর নির্বাচন পর্যন্ত তো আমাদের সজাগ থাকতেই হবে, তারপরে নির্বাচনের পরে সরকার হবে, তারাই করাবে। অন্যের দিকে আঙুল তুললে এই একটা আঙুল কিন্তু নিজের দিকেও থাকে। বর্তমানে পুরপ্রধান পরেশচন্দ্র সরকার কি সেদিন ভুলে গিয়েছিলেন? পুরপ্রধান হিসেবে তিনি কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারেন না, কেউই পারেন না। তিনি তো পারেন না, জানেন তো, কখন কার মুখ দিয়ে নির্ভেজাল সত্যিটা বেরিয়ে আসে সেটা সময় ছাড়া কেউ জানে না। চরম রাগের মাথায় নেতাদের কোন্দলে তৃণমূলেই এই হাটের মাঝে হাঁড়ি তৃণমূলেরই প্রতিনিধিরা ফাটিয়ে দিচ্ছেন, ফলে বিড়ম্বনা তো হবেই। দাঁড়ি এলাকায় কে তোলা তুলবে, এই মারামারিতে যে সমস্যা হচ্ছে সেটা আরও বাড়তে থাকবে, কারণ তৃণমূল প্রথম দিন থেকে অপরাধীদের ক্ষেত্রে একেবারে খোলা ছাড় দিয়ে এসছে, যেটা আর এখন এসে তারা সামলাতে পারছে না। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। এই হচ্ছে বাংলার বর্তমান অবস্থা। সাঁইথিয়া থানার অন্তর্গত কোনারপুর গ্রামেই কিন্তু অঞ্চল সভাপতি তিনি খুন হয়েছেন রাতের অন্ধকারে। তৃণমূলই তৃণমূলকে মারছে। রাজ্যে আবারও তৃণমূল নেতা খুন। দক্ষিণ 24 পরগনা ভাঙড়, মালদার ইংরেজ বাজারের পর এবার বীরভূমের সাঁইথিয়া। পীযূষ ঘোষ তার নাম। পীযূষ শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি, লাভপুরের দাপুটে নেতা তিনি। শনিবার রাতে কেউ বা কারা পীযূষকে ফোন করে বাড়ি থেকে ডাকেন, রাত তখন 2টো, সেই বেরোনোই তার শেষ বেরোনো। ভোর রাতে বাড়ির অদূরে রাস্তায় ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন বৃদ্ধ বাবা। তৃণমূলের অঞ্চল সভাপতিকে কে খুন করলো এ প্রশ্ন উঠছে। 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল গুলিতে বুঝতে পারে যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটো বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। আবঝোকাবঝো কিছু বলা যাবে না, কারণ নাম করে না দেখলে কী করে বলবো। দরজায় চিঠি দিয়েছিল কতদিন আগে? এটা মেরে দেবো, ফোন করে দেবো। কতদিন আগে এটা? সাবধান হ, এই 1 বছর আগে কি কারা দিয়েছে চিটকুটি এসে দেওয়ালে লাগিয়ে নিয়ে চলে যেত। ও বাবারে হুমকি দিত, মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া আছে সেই পদটা ছাড়তে হবে। দলের পদ না, ওই পঞ্চায়েতের সভাপতি পদ ছেড়ে দিতে হবে। পার্টির মারফত তোকে খুন করা হয়েছে। এটা বিজেপি থেকে হুমকি দিতে হবে। বিজেপি হতে পারে, আবার অন্য কেউ হবে, সেটা আমি এখন তো এমনি আবঝোকাবঝো বলা যাবে না, কারণ নাম করে। তাদের আমরা শাস্তি চাই, শাস্তি দিতেই হবে তাদেরকে। ও কি অপরাধ করেছে, তার কোলে একটা বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা, তার আমরা শাস্তি চাই। কিচ্ছু নয়, সব রাজনীতি, বলছেন পীযূষের এক আত্মীয়া। বক্তব্য স্পষ্ট, রাজনীতির কারণেই খুন হয়েছেন তাদের বাড়ির ছেলে। পীযূষের বাবা, তার স্ত্রী, তাদের কথা আপনারা শুনলেন। নিহত নেতার স্ত্রী অভিযোগ করছেন অঞ্চল সভাপতি পদ ছাড়তে চাপ দেওয়া হচ্ছিল, চিরকুটে বারবার হুমকি দেওয়া হচ্ছিল। পীযূষের অভিযোগ কি তার দলেরও কারোর দিকে এক্ষেত্রে? নিহত নেতার বৃদ্ধ বাবা প্রকাশ্যে কারো নাম বলতে চাইছেন না, ভয় পাচ্ছেন তিনি।
কিন্তু তাদের কথাতে যদি ক্লু হিসেবে ধরা হয় তাহলে প্রশ্ন 1, পীযূষ ঘোষ কোন পদে থাকলো, অঞ্চল সভাপতি থাকলো কিনা, তাতে বিরোধীদের কিচ্ছু কি আদৌ যায় আসে? একমাত্র তৃণমূলেরই কেউ হলে স্বার্থের সংঘাতের জায়গা তৈরি হতে পারে। তাহলে কে কারা পীযূষের বাড়ির দরজায় হুমকি চিরকুট ছেঁটে আসতো? প্রশ্ন 2, পরিচিত কেউ না ডাকলে রাত 2টোর সময় বাড়ির বাইরে কি তিনি আদৌ বেরোতেন? ফলে একটা বিষয় পরিষ্কার, খুনের পিছনে পরিচিত কেউ, কিন্তু গুলি করলো কে বা কারা, এ প্রশ্ন উঠছে। সাঁইথিয়া থানার অন্তর্গত কোনারপুর গ্রামেই কিন্তু অঞ্চল সভাপতি তিনি খুন হয়েছেন। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গুলি করে খুন করে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ গ্রামের সেই মোড়ে। বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তিনি এসে উপস্থিত হয়েছেন এই বাড়িতে। এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়। চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? কখন? রাত দুটো। কেউ ডেকেছিল ফোন করে? ফোন করে ডেকেছিল? রাত 2টোর সময় কেউ ফোন করেছিল। দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না, তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না, এবং এগুলো ম্যাক্সিমাম ইলিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইলিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল কারা, তারা কোথায় থাকে, কী বিষয়, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত। এই খুনে কিন্তু ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা দুষ্কৃতকারীদের কাজ, এবং যারা চাইছে বাংলাকে অশান্ত করে তুলতে এবং বাংলায় একটা অশান্তি লাগিয়ে নির্বাচনের প্রাক্কালে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তাদের এটা কাজ। সব মিলিয়ে রাজনৈতিক তাপান্তর যে আরও বাড়বে এই খুনকে কেন্দ্র করে সেটা বলাই বাহুল্য।